আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফজিলুর রহমান, সিনিয়র শিক্ষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, বিদ্যাবাড়ি। আজকে আমরা আলোচনা করব শিক্ষক নিবন্ধন, লেকচার 9। বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাস এবং ঐচ্ছিক বিষয় একটি চিঠিপত্র। সমাস থেকে প্রশ্ন আসে না এমন কোনো চাকরি পরীক্ষা বাংলাদেশে নেই, সেটা হোক নিবন্ধন পরীক্ষা, হোক বিসিএস, হোক প্রাইমারি, হোক ব্যাংক জব। অর্থাৎ নিবন্ধন অর্থাৎ সমাস থেকে প্রশ্ন আসে না এমন কোনো চাকরি পরীক্ষা বাংলাদেশে নেই। তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে আমি খুব সহজে বোঝাতে পারবো। সেটা হচ্ছে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, সংক্ষেপণ, অনেকগুলো পদকে এক পদে পরিণত করুন। তাহলে সমাস শব্দের অর্থটা খেয়াল করুন। অর্থের সম্বন্ধ আছে এমন অনেকগুলো পদকে এক সঙ্গে যুক্ত হয়ে একটি পদ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। সমাস শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সমযোগ অস যোগ অ সমান সমান সমাস। তাহলে খেয়াল করুন, এ পর্যন্ত সমাসের 3টি অর্থ গ্রহণ করা হয়েছে: সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদে পরিণত করুন। এটা আমি একটু দেখাবো। মিলন কিন্তু সন্ধি শব্দের অর্থও কিন্তু মিলন ছিল, সন্ধি শব্দের অর্থও কিন্তু মিলন ছিল, সন্ধি অর্থ মিলন। তাহলে সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্যটা কোথায়, এটা একটু দেখাতে চাচ্ছি। চলুন আমরা একটু দেখি। একটা শব্দ লিখি, সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন। সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন সমান সমান কি হবে? সিংহাসন। সিংহ চিহ্নিত আসন সমান সমান কি হবে? সিংহাসন। তাহলে এই শব্দটাকে আপনাকে একটু খেয়াল করতে হবে। সিংহ একটা, চিহ্নিত একটা, আসন একটা, 3টা পদ। 3টা পদকে যদি আমি মিলাই তাহলে একটা পদ হলো, তাই এটাকে বলে মিলন। তাহলে এটাকে কি বলে? মিলন। 3টা পদকে যদি আমি সংক্ষেপে একটা পদে লিখি, সিংহ চিহ্নিত আসন না বলে বললাম সিংহাসন, তাকে বলে হচ্ছে কি? সংক্ষেপণ। সিংহ চিহ্নিত আসন, অনেকগুলো পদকে এক পদে পরিণত করুন, অনেকগুলো পদকে এক পদে পরিণত করুন, তাকে বলে হচ্ছে সিংহাসন। তাহলে দেখুন সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্যটা কোথায়। সন্ধি শব্দের অর্থ মিলন। একটা স্বাধীন শব্দ লিখলাম বিদ্যা, আর একটা স্বাধীন শব্দ লিখলাম আলয়। এই দুইটা শব্দ মিলে আমার একটা নতুন শব্দ হলো বিদ্যালয়। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো একটা বিদ্যা একটা আলয়, দুইটা স্বাধীন শব্দ, আর এখানে হলো কি? বিদ্যালয়। একটা বিদ্যা একটা আলয় আর দুইটা মিলে একটা স্বাধীন শব্দ হলো, তার নাম হচ্ছে বিদ্যালয়। তাহলে এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি? সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ। 3টা পদ মিলে কি হয়েছে? পদের সাথে পদের মিলন। এখানে হচ্ছে শব্দের সাথে শব্দের মিলন, ধ্বনির সাথে বিদ্যা আ আ আ, এখানে আ, এখানে আয়ের সাথে আ, আয়ের সাথে আ, এই আয়ের সাথে আয়ের মিলন। বিদ্যা যোগ আ লয়, বিদ্যা যোগ আ লয়। তাহলে এখানে আপনাকে দুইটা বিষয় খেয়াল করতে হবে। সেটা হচ্ছে, প্রথমে যদি আমরা বলি বিদ্যালয় শব্দের মাঝখানে কি আছে? আকার আছে। এই আকারটা হয়েছে মিলন। তাহলে সন্ধি শব্দের অর্থ হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন, আর সমাস হচ্ছে কি? পদের সাথে পদের মিলন। তাহলে সমাসের ক্ষেত্রে যে সমস্ত শব্দ দ্বারা সমাস চেনা যায়, এটার 5টা প্রতীতি রয়েছে। দেখুন, প্রত্যেকটা প্রতীতি একটি পদ, সমস্ত পদ। সমস্ত পদ কাকে বলে? সমাস, সমাসের প্রক্রিয়ায় সমাস যুক্ত বা সমাস নিষ্পন্ন পদের নাম সমস্ত পদ। সমাসের ক্ষেত্রে সমাস নিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। তো সমাস নিষ্পন্ন পদ কোনটা? সিংহাসন। এটা হচ্ছে একটা সমস্ত পদ, এটার নাম সমস্ত পদ। সমস্ত পদের মধ্যে 2টা অংশ থাকে। প্রথম অংশকে বলে পূর্বপদ, আর শেষের অংশকে বলে পরপদ। পূর্বপদ, পরপদ। সমস্ত বেশ বাক্য, সমস্ত পদকে ভাঙলে যে অংশটুকু পাওয়া যায় তার নাম হচ্ছে বেশ বাক্য। সমস্ত পদকে ভাঙলে যে অংশটুকু পাওয়া যায় তার নাম হচ্ছে কি বাক্য? বেশ বাক্য। অথবা বিগ্রহ বাক্য অথবা সময় বাক্য। বেশ বাক্য অথবা বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। বেশ বাক্য অথবা বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। বেশ বাক্য অথবা বিগ্রহ বাক্য অথবা কি বাক্য? সমাস বাক্য। তাহলে এখানে একটু খেয়াল করুন, সিংহ চিহ্নিত আসন, এটাকে বলে বেশ বাক্য। বেশ বাক্যের প্রত্যেকটা অংশকে বলা হয় এক একটি সমাস সমান পদ। বেশ বাক্যের প্রত্যেকটি অংশকে বলা হয় কি? এক একটি সমাস সমান পদ। এটা একটা সমাস সমান, এটা একটা সমাস সমান, এটা একটা সমাস সমান। বেশ বাক্যের প্রত্যেকটি অংশকে বলা হয় এক একটি সমাস সমান পদ। তাহলে এই 5টি প্রতীতি আপনাকে একটু বুঝতে হবে।
বেশ বাক্য কি, সমস্ত পদ কি, পূর্বপদ কি, পরপদ কি, পুরোটা আপনাকে একটু বুঝতে হবে। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম সমাসের বেসিক আলোচনা, মৌলিক আলোচনা। সমাস কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, বেশ বাক্য কাকে বলে, পূর্বপদ কাকে বলে, পরপদ কাকে বলে। এখন যদি আসি, সমাস সাধারণত 6 প্রকার। কি কি দেখুন, সমাস সাধারণত 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, এরপরে কি আছে দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। সমাস সাধারণত 6 প্রকার। তাহলে নতুন বোর্ড বইয়ের মধ্যে লেখা আছে 4 প্রকার, যদিও নতুন বোর্ড বই পরীক্ষায় আসে না। দেখুন, পদের প্রাধান্যের দিক থেকে সমাস 4 প্রকার। পদের দিক থেকে সমাস 4 প্রকার। 1, 2, 3, 4। যদি দুইটা পদের মাঝে দুইটা পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাস। শুধু পরপদ বা উত্তরপদকে যদি বোঝাই, উত্তরপদ অথবা পরপদকে যদি বোঝাই, পরপদকে বুঝাইলে, পূর্বপদকে বুঝাইলে, পূর্বপদ এবং পরপদ উভয়টাকে বোঝালে, পূর্বপদ এবং পরপদ উভয়কে বোঝাবে। 4টা শব্দ বললাম। মা ও বাবা সমান সমান মা বাবা, দুজনকে বোঝাচ্ছে। মন মাঝি, মাঝিকে বোঝাচ্ছে, শুধু পরপদ। উপনদী, নদীটাকে বোঝাচ্ছে না, উপ মানে ছোটটাকে বোঝাচ্ছে, অব্যয়ীভাব সমাস। চৌচালা, একটাও বোঝাচ্ছে না, বহুব্রীহি সমাস। তাহলে পদের প্রাধান্যের দিক থেকে সমাস 4 প্রকার। পদের প্রাধান্যের দিক থেকে সমাস 4 প্রকার। পূর্বপদ প্রধান, পরপদ প্রধান, উভয় পদ প্রধান, অন্য পদ প্রধান। পদের প্রাধান্যের দিক থেকে সমাস কয় প্রকার? 4 প্রকার। পূর্বপদ, পরপদ, উভয় পদ, অন্য পদ। চলুন আমরা এখন সমাসের সূচনা থেকে শুরু করি। সমাস প্রথমত 6 প্রকার। 1, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? মিলন। যে সমাসে প্রত্যেকটি সমান পদের অর্থের প্রাধান্য থাকে, অর্থাৎ একটা পদের মাঝে যদি দুইটা পদ থাকে দুইটাকে বোঝাবে, 3টা থাকলে 3টাকে বোঝাবে, 4টা থাকলে 4টাকে বোঝাবে, অর্থাৎ যে কয়টা পদ থাকবে সেই সবগুলো পদকে বোঝাবে। যে কয়টা পদ থাকবে তার সবগুলোকে বোঝাবে। এটা একটু খেয়াল করুন। এটা কেমন? যে সমাসে প্রত্যেকটি সমান পদের অর্থের প্রাধান্য থাকবে, যদি দুইটা পদ থাকে, মা বাবা দুজনকে বোঝাই। এরপরে যদি বলি হাট বাজার, দুইটা পদের মধ্যে দুইটাকে বোঝাবে, তার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া বা মিলন। দ্বন্দ্ব সমাস 11 ভাবে হয়। কত ভাবে হয় এটা একটু বুঝে পড়তে হবে। কত ভাবে হয়? দ্বন্দ্ব সমাস হয় 11 ভাবে। দেখুন তো এই 11টা ভাব কি কি? 11 ভাবে দ্বন্দ্ব সমাস হয়। 11টা ভাব কি কি এটা একটু দেখুন এবং বোঝার চেষ্টা করুন। যে সমাসে দুই পদের মধ্যে সমান পদগুলোর মধ্যে অভিন্ন সম্পর্ক বোঝায় তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। যে সমাসে দুই পদের মধ্যে সমান পদগুলোর মধ্যে অভিন্ন মানে মিল আছে এমন অর্থ যদি বোঝাই তবে তাকে বলে মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। দুইটা পদের মধ্যে মিল আছে, একটা কমন মিল আছে, এরকম মিল যদি বুঝি তবে তাকে বলে মিলনার্থক। দ্বন্দ্ব সমাস কেমনে হয় এটা একটু মাথায় ঢোকান। এটা ঢুকাইলে দেখবেন সমাসের কি বলবো 4 ভাগের 1 ভাগ সহজ হয়ে গেছে। মশা ও মাছি, মশা দ্বারা মশাকে বুঝি, মাছি দ্বারা মাছিকে বুঝি। মশা একটা প্রাণী, মাছি একটা প্রাণী, মশা দ্বারা মশা, মাছি দ্বারা মাছি, তাই দ্বন্দ্ব সমাস। দুইটার মধ্যে একটা স্পেশাল মিল আছে, বলেন তো কি মিল আছে? মশা মাছি এটা দ্বারা কি মিল আছে বলেন তো? মশা দ্বারা মশাকে বুঝি, মাছি দ্বারা মাছিকে বুঝি, তাহলে এখানে একটা মিল আছে, বলুন কি মিল আছে? একই প্রজাতির, একই রকম ওরে ঘুরে ফিরে, কাজের না। মাসি পিসি, একটা হচ্ছে মায়ের বোন, একটা হচ্ছে বাবার বোন। মাসি দ্বারা মাসিকে, পিসি দ্বারা পিসিকে বুঝি, তাই দ্বন্দ্ব সমাস। মিলনার্থক কেন হলো? যে একটা মিল আছে, একটা মায়ের বোন, একটা বাবার বোন। আচ্ছা, এইবার যদি আমি আপনাকে বলি মাসি এবং পিসি আদরের দিক থেকে দুজনে কি সমান আদর করে? বোনের ছেলে এবং হচ্ছে ভাইয়ের ছেলেকে কখনোই না। মাসি মায়ের বোন খুব আদর করবে, পিসি বাবার বোন টাকা পয়সা থাকলে আদর আছে, টাকা পয়সা না থাকলে আদর নাই। কারণ আমাদের দেশের ফুফুদের অবস্থাটা এমন, ভাইটা আমার ভাইয়ের বউটা আমার না। যখন সে দেখে দেখে বড় হয়
যে আমার বাবাকে সে তার ভাই মনে করে, আমার মাকে সে তার ভাইয়ের বউ মনে করে না, তখন আই ডোন্ট নো, আমি তোমাকে চিনি ন, হ্যাঁ, আই চিনি নো, হ্যাঁ, নখের ভাষায় যদি বলি, তার মানে হচ্ছে কি, তখন ফুফুরে বাচ্চাটাও চেনে না, আর বাচ্চাদেরকে ফুফুরে আদরও করে না, কারণ এটা তো আমার ভাইয়ের ছেলে না, আমার ভাইয়ের বউর ছেলে। হ্যাঁ, ক্ষেত্রে বিশেষে ব্যতিক্রম আছে, সেটা ব্যতিক্রম, সেটা ভিন্ন। যার কারণে মাসি এবং পিসি যত আদরের দিক থেকে বলি নেই, অর্থাৎ হচ্ছে শব্দের উৎপত্তিগত দিক থেকে একটা স্পেসিফিক একটা মিল আছে। আরেকটা শব্দ বলি, যেটা হচ্ছে বারবার আমাদের চাকরি পরীক্ষা আসে, কয়েকদিন আগেও এসেছে, চা বিস্কুট। 9-10 বোর্ড বইটা এই ক্ষেত্রে আপনি ফলো করবেন। চা বিস্কুট কোন অর্থে দ্বন্দ্ব সমাস? দেখুন, আমরা চা দ্বারা চাকে বুঝি, বিস্কিট দ্বারা বিস্কিটকে বুঝি। চা দ্বারা চাকে, বিস্কিট দ্বারা বিস্কিটকে বুঝি। চা দ্বারা চাকে বুঝি এবং বিস্কুট দ্বারা বিস্কুটকে বুঝি। তাহলে এক্ষেত্রে যদি আমি আপনাকে বলি চা বিস্কুট, দ্বন্দ্ব সমাস। যদি বলি কোন অর্থে দ্বন্দ্ব সমাস? মিলন অর্থে দ্বন্দ্ব সমাস। কেন? এই দুটোর মধ্যে একটা স্পেসিফিক একটা মিলন আছে। মিলনটা কি? দেখুন, যখন আমরা খাই তখন একসাথে খাই, এটাই মিলন। আচ্ছা বলেন তো, আমরা কি কেউ চায়ের সাথে ভাত খাই? বা ভাতের সাথে কেউ কখনো চা খাই? কখনোই না। চা বিস্কিট। আরেকটা শব্দ আছে বোর্ড বইয়ে দেখবেন, জিন পরি। জিন দ্বারা জিনকে বুঝি, পরি দ্বারা পরীকে বুঝি। তাহলে এটা দ্বন্দ্ব সমাস, যেহেতু দুইটাই বুঝি তাই দ্বন্দ্ব। তাহলে এখন আমি যদি বলি জিন পরি কোন অর্থে দ্বন্দ্ব? মিলন অর্থে দ্বন্দ্ব। এটা একটু মনে রাখবেন, মিলন অর্থে দ্বন্দ্ব সমাস। 2, বিরোধার্থক, শত্রুতার সম্পর্ক। ওহি মানে সাপ, নকল মানে বেজি। সাপ আর বেজি দেখলে মারামারি শুরু করে, একটা একটা শত্রু, বিপরীত না। দা কুমড়া, দা এর বিপরীত কুমড়া না, দা এর বিরোধী কুমড়া, সম্পর্ক ভালো না, বৈরী ভাব, শত্রু ভাব, এরকম দুটো শব্দ আসলে তাকে বলে দ্বন্দ্ব সমাস। মনে রাখবেন, দুইটা শব্দ দ্বারা দুইটা পদের অর্থের প্রাধান্য থাকা লাগবে, না হলে এটা হবে না। দুইটা পদের মধ্যে দুইটা পদ দ্বারা দুইটা পদের অর্থের প্রাধান্য থাকতে হবে, অন্যথায় এটা হবে না। বিপরীতার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যত বিপরীত শব্দ আছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, লাভ ক্ষতি, একটা একটা বিপরীত, ভালো মন্দ একটা আরেকটার বিপরীত, ছেলে মানে কম বয়স, বুড়ো মানে বেশি বয়স, স্বর্গ নরক, বুঝবে বিরোধার্থক থাকলেও। বিরোধার্থক প্রশ্ন যদি দেখেন অপশনে বিরোধার্থক, তাহলে বিরোধার্থক দিবেন, নতুবা বিপরীতই হয়। স্বর্গের বিপরীত নরক, স্বর্গ নরকের কোনো ক্ষতি করে না, এই জন্য বিরোধার্থক না, এটা হচ্ছে বিপরীতার্থক। স্বর্গ নরক শব্দটি হচ্ছে একটি আরেকটির বিপরীতার্থক শব্দ। স্বর্গ ও নরক, স্বর্গের বিপরীত হচ্ছে নরক। তাহলে দেখুন, এখানে একটা বিষয় একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে স্বর্গের বিপরীত হচ্ছে কি? নরক। স্বর্গের বিপরীত হচ্ছে কি? নরক। স্বর্গের বিপরীত হচ্ছে নরক। তাহলে স্বর্গের বিপরীত যদি নরক হয়, তাহলে পৃথিবীতে যত বিপরীত শব্দ আছে সকল বিপরীত শব্দই দ্বন্দ্ব সমাস। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, অ্যান্টোনিম, বিপরীত আসলেই দ্বন্দ্ব। আপনার এটা ভাবার দরকার নেই যে এটা অব্যয়ীভাব হবে কিনা, এটা কর্মধারী হবে কিনা, এটা বহুব্রীহি হবে কিনা, এটা ভাবার সময় আপনার হাতে নেই। এটা ভাবার সময় একেবারেই নেই যে এটা কোন ধরনের, কোন অর্থে হচ্ছে। এরপরে আসুন সংখ্যাবাচক শব্দ যুগে। যে কোনো দুইটা সংখ্যা, 1, 2, 2, 3, 3, 4, 4, 6, 9, 6, 7, 17, যে কোনো লক্ষ কোটি 70, 80, যে কোনো দুইটা সংখ্যা আসলেই দ্বন্দ্ব। ভাবার সময় নেই অব্যয়ীভাব হবে কিনা, তৎপুরুষ হবে কিনা, বহুব্রীহি হবে কিনা, এটা ভাবার সময় আপনার হাতে নাই। অঙ্গবাচক শব্দ যুগে দ্বন্দ্ব সমাস। মাথা মুন্ড, মাথা একটা অঙ্গ, মুন্ড একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, মুখ একটা অঙ্গ, বুক একটা অঙ্গ, পিঠ একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ। তাহলে দেখুন, মাথা, মুন্ডু, বুক, পিঠ, চোখ, কান, এরকম দুইটা শব্দ দ্বারা যদি দুইটা অঙ্গকে বোঝাই, তবে তাকে বলে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। তাকে কি বলে? অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। তাকে কি বলে? অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। তাহলে যে কোনো দুইটা অঙ্গের নাম আসলেই দ্বন্দ্ব সমাস। সহচর শব্দ যুগে, সহচর মানে কি? সমার্থক না, কিন্তু সমার্থকের মতো ব্যবহার করি, এমন দুইটা শব্দ আসলেও দ্বন্দ্ব সমাস। যেমন কাপড়, চুপড়। দেখুন তো, চুপড়ের কোন অর্থ আছে কখনো? মনে করেন তো, কাপড়ের সাথে আমরা চুপড় শব্দটা ব্যবহার করি, কিন্তু এই চুপড় শব্দের সরাসরি কোনো অর্থ কি আছে? জি না, কখনোই চুপড়ের কোনো অর্থ নেই। তাহলে এইটাকে আমরা কোন অর্থে বলবো? চুপড় শব্দের সরাসরি কোনো অর্থ নাই, তাহলে এই চুপড়টাকে আমরা কি বুঝাবো? কাপড়ের সাথে ব্যবহার করতে 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 এটাকে আমরা প্রায় সমার্থক হিসেবে ধরে নিয়েছি। এরকম দুইটা শব্দ আসলেও দ্বন্দ্ব সমাস। খানা পিনা। আরেকটা শব্দ দেখুন, চাটা। চা টা, আমরা কিন্তু চায়ের দোকানে গিয়ে বলি, মামা চাটা কিছু দেন। চায়ের অর্থ না হয় চা, কিন্তু টায়ের অর্থ কি?
চায়ের কোনো নির্দিষ্ট অর্থ নাই। চায়ের অর্থ চা, কিন্তু টা এর নির্দিষ্ট কোনো অর্থ নাই। টা এর অর্থ নাই, কিন্তু আমরা সবসময় ব্যবহার করতে 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 এটাকে প্রায় সমার্থক হিসেবে ধরে নিয়েছি। আর এরকম যদি দুটি প্রায় সমার্থক শব্দ আসে তাহলে সেটাও কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। শেষ। কোন অর্থে? প্রায় সমার্থক বা সহচর শব্দ যুগে দ্বন্দ্ব সমাস। সমার্থক, সমার্থক মানে কি? একই অর্থে দুটি শব্দ, একই অর্থে দুটি শব্দ যদি একসাথে আসে তবে সেটাও দ্বন্দ্ব সমাস। যদি বলে কোন অর্থে দ্বন্দ্ব, সমার্থক অর্থে দ্বন্দ্ব। একই অর্থে দুইটা শব্দ আসলে আপনার বিকল্প ভাবার সময় নেই, অব্যয়ীভাব হবে কিনা, কর্মধারী হবে কিনা, তৎপুরুষ হবে কিনা। সমার্থক বা বিপরীত যাই আসুক না কেন তাই দ্বন্দ্ব সমাস। এরপরে যদি আসুন দুটি সর্বনাম যুগে, যে কোনো দুইটা সর্বনাম, যে, সে, যিনি, তিনি, যেমন তেমন, হ্যাঁ, যত তত, এই টাইপের দুইটা সর্বনাম আসলেই দ্বন্দ্ব। কোন অর্থে? সর্বনাম যুগে। দুটি বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস, এবং এটা ঝামেলা। ভালো একটা অবস্থা বিশেষণ, মন্দ একটা অবস্থা বিশেষণ, তাহলে এটা বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস, বিশেষণের দ্বন্দ্ব। কিন্তু যদি বলি না বিপরীতার্থক দ্বন্দ্ব, তাহলে উত্তর হয় কিনা? ছোট একটা অবস্থা, বড় একটা অবস্থা, ছোট বড়, এটা হচ্ছে বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস। এটা হচ্ছে কি? বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস, ছোট বড়। বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস, একটা ছোট একটা বড়, একটা ভালো একটা মন্দ, বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস, একটা ভালো একটা মন্দ। তাহলে এখানে দেখুন, যেহেতু বিশেষণ যুগে অথবা বিপরীত দুইটাই অপশনে থাকলো, যে ভালো মন্দ কোন অর্থে দ্বন্দ্ব সমাস, এটা কিন্তু ঝামেলা। বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস অথবা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, আপনি কোনটাকে উত্তর প্রায়োরিটি দিবেন? অবশ্যই বিশেষণ, অবশ্যই ক্রিয়া। এ প্লাস বি যদি দেয়া থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এ প্লাস বি তো এখানে দেয়া নেই, তাহলে আপনি এখানে কি করবেন? এ প্লাস বি যেহেতু দেয়া নেই, তাহলে আপনার এখানে করণীয় কি? তবে তাহলে এখানে করণীয় হচ্ছে অপশনে যেটা প্রথমে থাকবে সেটা উত্তর, অপশনে যেটা প্রথমে থাকবে সেটা উত্তর দিবেন। তাহলে এখানে দেখুন, যদি অপশনে বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস এটা হয় তাহলে এটা উত্তর দিবেন, যদি দেখেন বিপরীতার্থক শব্দ যুগে দ্বন্দ্ব সমাস তাহলে এটা উত্তর দিবেন। আপনার দুটাই সঠিক, আপনার দুটাই সঠিক, যেটা আপনার দ্বারা সহজ হয়। দুটি ক্রিয়া যুগে দ্বন্দ্ব সমাস, আসা একটা কাজ, যাওয়া একটা কাজ, আসা একটা কাজ, যাওয়া একটা কাজ, ক্রিয়া যুগে দ্বন্দ্ব সমাস। বলা কওয়া, বলা একটা কাজ, কওয়া একটা কাজ, বলা একটা কাজ, কওয়া একটা কাজ, বলা একটা কাজ, কওয়া একটা কাজ, অর্থাৎ একটা দিয়ে বলেবে একটা কইবে। সমার্থক শব্দে কিন্তু বলা আর কওয়া একই কথা, তার মানে ক্রিয়াবাচক হয় আবার কিন্তু সমার্থক হয়, সমার্থক হয়। আসা যাওয়া ক্রিয়াবাচক হয় আবার কিন্তু বিপরীত হয়। একটু ভাবেন, দেখেন কি হয়। একটা হচ্ছে ক্রিয়াবাচক আর একটা বিপরীত, একটা ক্রিয়াবাচক আর একটা বিপরীত, দুটাই কিন্তু সঠিক। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটাকে প্রায়োরিটি দেব? যেটা অপশনে প্রথম সেটা উত্তর, যেটা অপশনে প্রথম সেটা উত্তর। এর বাইরেও রয়েছে দুটি ক্রিয়া বিশেষণ যুগে যদি হয়, দুইটা ক্রিয়া বিশেষণ যদি একসাথে আসে তবে তাকে আমরা কি বলি? ক্রিয়া বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস। ধীরে সুস্থে আগে পিছে। তাহলে দ্বন্দ্ব সমাস কয়ভাবে হলো? 11 ভাবে হলো দ্বন্দ্ব সমাস। এই 11টা ভাব আপনাকে মুখস্থ করতে হবে যে দ্বন্দ্ব সমাস 11 ভাবে হয়। এতক্ষণ আমরা পড়েছিলাম দ্বন্দ্ব সমাস, এখন আমরা যাব দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। দ্বন্দ্ব সমাস সাধারণত 3 প্রকার হয়ে থাকে: বহুপদী দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব এবং অলুক দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব এবং অলুক দ্বন্দ্ব। তাহলে বহুপদী দ্বন্দ্ব মানে কি? যদি কোনো একটা শব্দের মাঝে দুইয়ের বেশি পদ থাকে, বিবি, সাহেব, গোলাম, বিবি, সাহেব এবং গোলাম, যদি আমি 3টা পদ একসাথে বলি তাহলে তো দুইয়ের বেশি হয়ে গেল। আর দুইয়ের বেশি পদ যদি থাকে তবে তাকে বলে হচ্ছে, দুইয়ের বেশি পদ যদি থাকে তবে তাকে বলে হচ্ছে কি? বহুপদী দ্বন্দ্ব। শেষ। এটা পরীক্ষায় আসে না। একশেষ মানে একটা পদ দ্বারা বাক্য শেষ হয়ে যাবে। যেমন আমি রহিমের বাড়িতে যাচ্ছি, রহিমের বাড়িতে যাওয়ার সময় আপনারা আমাকে বললেন স্যার এটাই রহিমদের বাড়ি। ওই বাড়িতে কিন্তু রহিম একজন, ভেবেছিলাম অনেক রহিম, গিয়ে দেখি ওইখানে আপনি বোঝাতে চাচ্ছেন স্যার এটা রহিম ও তার পরিবারের বাড়ি। রহিমের ঘরে ঢুকলাম, তার মাকে জিজ্ঞাসা করলাম আন্টি রহিম কোথায়? ওনার মা উত্তর দিল আমাকে রহিম রা ঘুমাচ্ছে। এইবার আমি আনন্দে মেতে উঠলাম যে এইবার মনে হয় অনেকগুলো রহিম পাবো, যেহেতু রহিম রা, রহিমের বহু বচন। গিয়ে দেখি ওইখানে রহিম, করিম, কামাল, জামাল, রহিমের চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো 20-22 হয়ে রয়েছে, রহিম একাধিক নাই। তার মানে একটা পদ দ্বারা যদি একের বেশি বোঝাই তাকে বলে একশেষ দ্বন্দ্ব। এটাও আসে না। এরপরে আসুন, আমার পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক মানে কি? যে সমাসের বিভক্তি সমস্ত পদেও অক্ষুণ্ণ থাকে। লোক পাই না,
লোপ পাই না, লোপ পাই না, তাকে বলে হচ্ছে অলোক সমাস। যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, বিভক্তি থাকবে না, তাকে বলে অলোক। যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পাবে না, তাকে বলে অলোক। বিভক্তি থাকবেই না, লোপ পাবে নাকি পাবে না, দুইটা শব্দ ভালো করে ঢোকান। বেহায়া সব জায়গায় বিভক্তি লোপ পায়, সে লোপ পাবে না, তাই এটাকে বলে হচ্ছে অলোক। এই অলোক সমাস তিন ধরনের হয়, দেখুন, অলোক দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি। তাহলে আমরা কি করে বুঝবো? আমি তিনটা অলোক একসাথে বোঝাতে চাচ্ছি যে কোনটা কোন অলোক। অলোক দ্বন্দ্ব মানে দুইটি বিভক্তি থাকবে। কয়টি? দুইটি বিভক্তি, তার নাম হচ্ছে অলোক দ্বন্দ্ব। আর যদি একটি বিভক্তি থাকে তাহলে তার নাম কখনো অলোক তৎপুরুষ অথবা অলোক বহুব্রীহি। একটি বিভক্তি যদি থাকে তাহলে তার নাম অলোক তৎপুরুষ অথবা অলোক বহুব্রীহি, যদি একটা বিভক্তি থাকে। একটা বিভক্তি থাকলে তখন আপনাকে ভাবতে হবে, যদি র বা এর থাকে, একটা বিভক্তি হিসাবে কি থাকবে? র বা এর, অলোক তৎপুরুষ। একটা বিভক্তি এ অথবা অন্তঃস্ন অ থাকলে এটার নাম হচ্ছে অলোক বহুব্রীহি। একটা বিভক্তি র বা এর থাকলে অলোক তৎপুরুষ, একটা বিভক্তি এ অথবা অন্তঃস্ন অ থাকলে অলোক বহুব্রীহি। একটা বিভক্তি র বা এর থাকলে অলোক তৎপুরুষ, একটা বিভক্তি এ অথবা অন্তঃস্ন অ থাকলে অলোক বহুব্রীহি। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা একটু খেয়াল করুন। যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পাই না তার নাম অলোক। তিনটা সমাসে অলোক আছে। তিনটা সমাস একসাথে পড়ে দিচ্ছে কেন? যেন পরবর্তীতে কোনো ঝামেলাই না পড়ে। তিনটা সমাসে অলোক হবে, যেমন কি কি দেখুন। এক, অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ, অলোক বহুব্রীহি। অলোক দ্বন্দ্ব, মূল শব্দের অতিরিক্ত যেটা থাকে সেটাই বিভক্তি। দেখুন আমি বিভক্তিগুলো আগে মার্ক করে দিই। মূল শব্দ দুধ অতিরিক্ত এ, এটা বিভক্তি। মূল শব্দ ভাত অতিরিক্ত এ, এটাও বিভক্তি। মূল শব্দ কান অতিরিক্ত এ, এটা বিভক্তি, খাটো মূল শব্দ। সোনার তরি, মূল শব্দটা সোনা আর তরি, অতিরিক্ত হচ্ছে র। মূল শব্দটা রাজা আর রাজা, অতিরিক্ত হচ্ছে কি? অন্তঃস্ন অ। তাহলে এখানে খেয়াল করুন, রাজাই রাজাই দুইটা বিভক্তি, দুধে ভাতে দুইটা বিভক্তি। দুইটা বিভক্তি থাকলে তার নাম কি? অলোক দ্বন্দ্ব। কানে খাটো একটা বিভক্তি, বিভক্তি হিসেবে কি আছে? এ, তাহলে এটার নাম হচ্ছে অলোক তৎপুরুষ। সোনার তরি, এখানে একটা বিভক্তি, বিভক্তি হিসেবে আছে র, তাই এটাকে বলে অলোক বহুব্রীহি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের অলোক তৎপুরুষ সমাস। তাহলে দেখুন, অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ এবং অলোক বহুব্রীহি, এই তিনটা বিষয় আমরা এখানে ক্লিয়ার করলাম। চলুন আমরা পরবর্তী অংশে যাচ্ছি। পরবর্তী অংশে কি আছে? অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ এবং অলোক বহুব্রীহি। কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে সংজ্ঞাটা কি দেখুন, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থে প্রাধান্য পায়। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয়, তাকে বলে হচ্ছে কর্মধারয় সমাস। এখানে দেখুন, কর্মধারয় সমাস বলতে আমরা কি বিষয়টাকে বুঝি? পূর্বপদে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন, পরপদে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন। তার মানে অনেকটাই এরকম যে এন প্লাস এ অথবা এ প্লাস এন অথবা এন এন প্লাস এন এ প্লাস এ, এই টাইপের, তাকে বলে কর্মধারয়। এই সংজ্ঞা পড়ে লাভ নেই, আমার দরকার কর্মধারয় সমাস চার প্রকার: উপমান, উপমিত, রূপক, মধ্যপদ, লিপি। এই চারটাকে আমি ক্লিয়ার করব। উপমান, উপমিত, রূপক, মধ্যপদ, লিপি। চলুন প্রথমে যাব হচ্ছে আমরা মধ্যপদ লিপি। সংজ্ঞা পড়ুন। যে কর্মধারয় সমাসে বেশ বাক্যের মধ্যপদ সমস্ত পদে এসে সম্পূর্ণরূপে লুপ্ত হয়। যে কর্মধারয় সমাসে বেশ বাক্যের মধ্যপদ সমস্ত পদে এসে সম্পূর্ণ লোপ পায়। বেশ বাক্যে মধ্যপদ কর্মধারয় সমাসে সম্পূর্ণ লোপ পায়, তাকে বলে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে এখানে দেখুন, সিংহ, চিহ্নিত, আসন, তিনটা পদ আছে। সিংহ, চিহ্নিত, আসন। এটা বোঝার জন্য আমি তিনটা শর্ত দিয়ে দিচ্ছি, এই তিনটা শর্ত মিলাবেন। তিনটা শর্ত মিলাবেন। এক, বেশ বাক্যে তিনটি পদ হবে। দুই, মাঝের পদ লোপ পাবে। তিন, পরপদের অর্থের প্রাধান্য পাবে। তাহলে আমরা এখানে তিনটা বিষয় ক্লিয়ার করলাম। এক, বেশ বাক্যে তিনটি পদ হবে, মাঝের পদ লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য পাবে। বেশ বাক্যে তিনটি পদ হবে, মাঝের পদ লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য পাবে। তাহলে শেষ, এটা হচ্ছে মূল বিষয়। এখন আমি তিনটা বিষয় মিলাম। দেখুন,
সিংহ চিহ্নিত আসন, স্মৃতি রক্ষার্থে সৌধ। আরেকটা যদি লিখি সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য বিষয়ক সভা সমান সমান সাহিত্য সভা, সাহিত্য সভা। আবার যদি আমরা এখানে লিখি চিকিৎসা বিষয়ক শাস্ত্র, এটা রিসেন্ট একটা বিসিএস আসছে, চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র। 1 2 3 তিনটা পদ আছে, মাঝের পদ আছে নাকি নাই? মাঝের পদ কি মূল শব্দে আছে? দেখেন তো, মাঝের পদ লোপ পাবে, পেয়েছে। সাহিত্য সভা বলতে আমরা সাহিত্যকে বুঝি না, সভাকে বুঝি। সিংহাসন বলতে আমরা আসনকে বুঝি না, সিংহকে বুঝি। স্মৃতিসৌধ বলতে স্মৃতিকে বুঝি না, সৌধকে বুঝি। চিকিৎসা শাস্ত্রকে আমরা কাকে বুঝি? চিকিৎসা বিষয়ক শাস্ত্র, শাস্ত্রটাকে বুঝি। পরপদের অর্থের প্রাধান্য পাই। তিনটা শর্ত, ব্যাস বাক্যে তিনটা পদ, মাঝের পদ লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য থাকবে, তাকে বলে হচ্ছে কি কর্মধারয় সমাস। কোন কর্মধারয়? মধ্যপদলোপী। পরপদের অর্থটা কেমনে প্রাধান্য পায় এটা আমি একটু দেখাচ্ছি। সিংহাসন বলতে আপনি কাকে বুঝেন বলেন তো? আপনি এখানে রেকর্ডটা একটু থামিয়ে প্রয়োজনে 2 মিনিট চিন্তা করুন, সিংহাসনে কে বসে? আপনার মাথায় স্বভাবতই কি আসতেছে? এই সিংহাসনে কে বলবে? অবশ্যই রাজা বসে। জি না, শুধু রাজা বসে না, আপনি বসতে পারেন, আমিও বসতে পারি। কিভাবে? যেই আসনের পিছনে সিংহের ছবি খোদাই করা, তাকে বলি সিংহাসন। দেখুন আপনার বাসায় কিন্তু চেয়ার আছে, চেয়ার আছে না? এই চেয়ারের পিছনে সিংহের একটা ছবি লাগাই দেবেন, এটা কি বলে? সিংহাসন। সিংহের চিহ্ন থাকলেই যে আসনে সিংহের চিহ্ন আছে সেটার নামে সিংহাসন। এখন আপনি বাসায় গিয়ে একটা স্টিকার খুঁজবেন সিংহের, সিংহের স্টিকার খোঁজার পর এটা আপনার চেয়ারের পিছনে লাগাই দিবেন, আপনারটা সিংহাসন হয়ে গেল। আপনি রাজাও হলেন না, রানীও হলেন না। তাহলে আমরা স্বভাবতই ধরে নিই রাজা অথবা রানীরা কি করে? সিংহাসনে বসে। সিংহ চিহ্নিত আসন সমান সমান কি হলো? সিংহাসন। তাহলে প্রত্যেকটা শব্দে এরকম যে পরপদের অর্থে প্রাধান্য থাকবে, ব্যাস বাক্যে মাঝের পদ লোপ পাবে, 3টা করে পদ হবে, তাকে বলে হচ্ছে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে আসুন, এরপরে যদি আমরা যাই উপমান উপমিত রূপক, 3টা সমাসে যাব। উপমান উপমিত রূপক। প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলে উপমেয় আর পরোক্ষ বস্তুকে বলে উপমান। এই সংজ্ঞা দিয়ে সমাস চেনা যায় না। কেন চেনা যায় না? কিভাবে চেনা যায় না? দেখুন, প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলে উপমেয় আর পরোক্ষ বস্তুকে বলে উপমান। তাহলে দেখুন, আমরা যদি বলি তুষার শব্দ, তুষার শুভ্র হয়, তুষার তুষার শুভ্র হয়, শব্দের শেষে মনে মনে একটা হয় বসাবেন, 2টা ওয়ার্ড মনে রাখবেন, তুলনা বাস্তব বোঝাবে। তুলনার ক্ষেত্রে তুলনা বাস্তব বোঝালে উপমান। পূর্বপদ নাউন, পরপদ অ্যাডজেক্টিভ, পূর্বপদ নাউন পরপদ অ্যাডজেক্টিভ যদি হয় তবে তাকে বলে হচ্ছে উপমান। পূর্বপদ নাউন পরপদ অ্যাডজেক্টিভ যদি বোঝাই তবে তাকে বলে হচ্ছে উপমান কর্মধারয়। তুষার শুভ্র হয়, তুষার মানে বরফ, শুভ্র মানে সাদা, বরফ সাদা হয়, শেষ। তুষার শুভ্র হয়, তুষার মানে বরফ, শুভ্র মানে সাদা, বরফ সাদা হয়। অরুণ রাঙা হয়, সূর্য আলোকিত হয়। দেখুন, তুষারকে শুভ্রের সাথে, অরুণকে রাঙার সাথে আমরা তুলনা করছি। যেহেতু তুলনা করছি তাই তুলনা যদি বাস্তব হয় তবে তার নাম হচ্ছে উপমান কর্মধারয়। বাস্তব হবে কিনা শব্দের শেষে মনে মনে একটা হয় বসান, হয় বসানোর পর দেখেন কি হয়। তুষার শুভ্র হয়, তুষার মানে বরফ, শুভ্র মানে সাদা। বরফ বাস্তবে কি সাদা হয় না কালো হয়? বরফ বাস্তবে সাদা হয় নাকি কালো হয়? কোনটা হয় বলেন তো? বরফ সাদা হয়, বরফ সাদা হয়। বরফ অবশ্যই সাদা হয়, বরফকে সাদার সাথে তুলনা করেছি। অরুণ মানে সূর্য, এটাকে রাঙার সাথে তুলনা করেছি। সূর্য সবসময় আলোকিত হয়। তাহলে তুলনা বাস্তব উপমান। আর পূর্বপদ নাউন এবং পরপদ অ্যাডজেক্টিভ, মনে রাখবেন দুইটা কিন্তু এক জাতীয় না, দুইটা দুই জাতীয়। দুইটা নাউন যদি হতো তাহলে তুলনা কখনোই বাস্তব হবে না। কেন? দুইটা ছেলেকে বিয়ে দিলেও সংসার টিকবে না, দুইটা মেয়েকে বিয়ে দিলেও সংসার টিকবে না। এক জাতীয় দুইটা হলে কখনোই সংসার টিকবে না। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে তুষার শুভ্র, শুভ্রটা খেয়াল করুন। অরুণ রাঙা, রাঙাটা খেয়াল করুন। পরেরটাকে বোঝাবে, দুইটা দুই জাতীয়, একটা নাউন একটা অ্যাডজেক্টিভ, এই জন্য তুলনা বাস্তব। আর বাস্তব তুলনা বুঝাইলে তাকে বলে উপমান কর্মধারয় সমাস। এরপরে যাবেন উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। উপমিত এবং রূপক দুইটি হচ্ছে অবাস্তব তুলনা, অবাস্তব তুলনা। এখানেও দুইটা হচ্ছে নাউন, এখানেও দুইটা হবে নাউন।
এই জন্যই অবাস্তব। শব্দের শেষে মনে মনে একটা হয় বসাবেন, পুরুষ সিংহ হয়। পুরুষকে দেখেন তো আমরা সিংহের সাথে তুলনা করতে পারি, কিন্তু বাস্তবে কি কোনো দিন কোনো পুরুষ সিংহ হয়েছে? জি না। পুরুষের কোনো বিশেষ গুণ থাকলে আমরা তাকে সিংহের সাথে তুলনা করি, কিন্তু পুরুষ কখনো সিংহ হয় না। এরপরে আসুন, মানুষের মুখকে সুন্দর দেখা গেলে চাঁদের সাথে তুলনা করতে পারি, কিন্তু মানুষের মুখ কখনো চাঁদ হয় না। মানুষের মন মাঝি হয়, মন কখনো মানুষের মাঝি হয় না। বিষাদ কষ্টের সিন্ধুবাণী সাগর, কষ্টের সাগর হয়? জি না, কষ্টের কখনো সাগর হয় না। তাহলে আমরা যা তুলনা করলাম সবই অবাস্তব তুলনা। অবাস্তব তুলনার মধ্যে যদি দুটি খালি চোখে দেখা যায়, দুটি দৃশ্যমান হয়, দুটি দৃশ্যমান, তাহলে তার নাম হচ্ছে উপমিত। পুরুষকেও দেখা যায়, সিংহকেও দেখা যায়, মুখকেও দেখা যায়, চাঁদকেও দেখা যায়। এখন দেখুন, যদি একটি দেখা যায় আরেকটি কল্পনা করতে হয়। একটি দৃশ্যমান, মনকে দেখা যায় না, মাঝিকে দেখা যায়, কষ্টকে দেখা যায় না, সিন্ধুকে দেখা যায়। মনকে দেখা যায় না, মাঝিকে দেখা যায়, বিষাদ কষ্টকে দেখা যায় না, সিন্ধু সাগরকে দেখা যায়। আচ্ছা বলেন তো, আপনি কি কখনো মনকে দেখেছেন? এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে ভাই আপনি কি কখনো মনকে দেখেছেন? জি না, দেখি নাই। তাহলে আমরা কি করে বলি যে ভাই তোমার মনটা খুব সুন্দর, তোমার মনটা খুব বড়? আরে ছোট মনের মানুষ, এটা কেমনে বলি? ফিল করি, অনুভব করি। তাহলে এখানে খেয়াল করতে হবে যে এটা হচ্ছে ফিল অথবা অনুভব, অনুভূতিজাত। তাহলে এখানে একটু খেয়াল করুন, বিষাদ সিন্ধু যদি তুলনা অবাস্তব হয় তাহলে উপমিত হতে পারে, রূপক হতে পারে। অবাস্তব তুলনার মধ্যে যদি দুটি দৃশ্যমান হয় তবে তাকে বলে, দুটি যদি দেখা যায় তার নাম উপমিত, একটি দেখা যায় একটি কল্পনা করতে হয় তবে তাকে বলি রূপক কর্মধারয় সমাস। যদি একটি দেখা যায় আরেকটিকে দেখা না যায় তবে আমরা তাকে কি বলি? রূপক কর্মধারয় সমাস। চলুন আমরা পরবর্তী অংশে যাচ্ছি। পরবর্তী অংশে কি আছে দেখুন, তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপে যে সমাস হয়, যে সমাসে পরপদের অর্থের প্রধানভাবে বুঝাই, এটা একটা শর্ত। পরপদ কর্মধারায় তৎপরের দিকেও তিনটাতে বোঝাবে। পূর্বপদের বিভক্তিটা পড়ে গিয়ে লোপ পাবে, বিভক্তি থাকবে না, এটা মনে রাখবেন। তৎপুরুষ সমাস বলতে আমরা যে বিষয়টাকে বুঝি, বিভক্তিটা লোপ পেতে হবে। তাহলে দেখুন বিভক্তি গুলো মনে আছে কিনা, আমরা আগের ক্লাসে পড়েছিলাম বিভক্তিগুলো একটু মনে করিয়ে দেই। দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ বিভক্তি কে জন্য নিমিত্ত, পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে, ষষ্ঠী বিভক্তি র এর, সপ্তমী বিভক্তি এ অন্তস্ন অ তৈ একের তি। এখন একটু খেয়াল করুন, এই বিভক্তিগুলো যে শব্দ থেকে যা লোপ পাবে তাকে বলে হচ্ছে ওই তৎপরের সমাস। দুঃখকে অতীত, দুঃখাতীত। ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো। রথকে দেখা, রথ দেখা। আমকে কুড়ানো, আম কুড়ানো। তাহলে দেখুন এই চারটা শব্দ থেকেই আমাদের কে বিভক্তি লোপ পেল। তাহলে কোনটা কোন কে হবে? কে কিন্তু দুই ভাবে আছে। তাহলে আমি যদি এখানে আরেকটা শব্দ লিখে দিই তাহলে কি হবে দেখুন, গুরুকে ভক্তি, সমান সমান গুরু ভক্তি। এখানেও দেখুন এখান থেকেও কে লোপ পেল, গুরু ভক্তি। গুরুকে ভক্তি সমান সমান গুরু ভক্তি। এখান থেকে কি লোপ পেল? কে। এখান থেকেও কে। কে তো দুইটা বিভক্তিতে আছে, একটা হচ্ছে দ্বিতীয়, একটা চতুর্থী। কখন কোন কে দ্বিতীয় আর কখন কোন কে চতুর্থী, এটা একটু বুঝতে হবে। গত ক্লাসে আমরা পড়েছিলাম কে যখন সম্প্রদান কারক বোঝাবে, ধর্মীয় কাজ করা বোঝাবে, ওই বাক্যের কে হচ্ছে চতুর্থী বিভক্তি। অন্যথায় তাবৎ দুনিয়ার যত কে আছে সকল কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তাহলে যেটা শুধুমাত্র সম্প্রদান বোঝাবে, খেয়াল করুন গুরুকে ভক্তি, এটা ধর্মীয় কাজ। এখন আপনাকে যদি এটা দেখুন, নিবন্ধনে ভাই ভাই অনেককে প্রশ্ন করে, আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনার জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষককে, ইনস্ট্যান্ট উত্তর স্যার ক্লাস 5 ছিল আব্দুর রহিম স্যার, গণিতের, ইংলিশের, আরবির, হ্যাঁ, এরপরে বিজ্ঞানের, যে কোনো একটা। আপনার জীবনে সবচেয়ে প্রিয়, সব অনেকে প্রিয় থাকতে পারে, কিন্তু সবচেয়ে প্রিয় শিক্ষককে আমি জানতে চাচ্ছি, আপনার জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষককে, যিনি সবচেয়ে প্রিয় শিক্ষক তাকে আপনার নামকে মেনশন করতে হবে, ওনার নামকে আপনার মেনশন করতে হবে। তাহলে ওনার নাম যদি আপনি মেনশন করেন তাহলে এখানে যে বিষয়টা আপনাকে ফলো করতে হচ্ছে সেটা খেয়াল করুন। তাহলে দেখুন
গুরু, যে গুরুকে আপনি সবচেয়ে বেশি ভক্তি করবেন, কোন গুরুকে? যিনি আপনার ফেভারিট। দেখলে স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন, মনের অন্তরের অন্তরস্থল থেকে আপনি দৌড়ে গিয়ে সালাম দেন। তাহলে এখানে খেয়াল করুন, এটা ধর্মীয় কাজ। ধর্মীয় কাজ করা বুঝলে এই বাক্য থেকে যে কে লোপ পেল, এটা চতুর্থী বিভক্তি, এটা চতুর্থী বিভক্তি। আর বাকি যা আছে সব দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তির কে লোপ পেলে তাকে বলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর চতুর্থী বিভক্তির কে লোপ পেলে, চতুর্থী বিভক্তির কে লোপ পেলে তাকে বলে চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী বিভক্তি, তার আগে সরে যাব তৃতীয় তৎপুরুষ। দেখুন বিভক্তিগুলো কি কি। দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দ্বারা দিয়ে কর্তৃক, এই তিনটা হচ্ছে তৃতীয় বিভক্তি। মন দ্বারা গড়া, মন গড়া। শ্রম দ্বারা লব্ধ, সমান সমান কি হলো? শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ, শ্রম দ্বারা লব্ধ তাকে বলে শ্রমলব্ধ। মধু দিয়ে মাখা সমান সমান মধু মাখা, মধু দিয়ে মাখা সমান সমান কি? মধু মাখা। দ্বারা দিয়ে কর্তৃক কোন একটা শব্দ থেকে লোপ পেলে তাকে বলে হচ্ছে তৃতীয়া বিভক্তি। কোন একটা বাক্য থেকে তৃতীয়া বিভক্তি লোপ পেলে তাকে বলে তৃতীয়া তৎপুরুষ সমাস। চতুর্থী বিভক্তি কে জন্ম নিমিত্ত লোপ পেলে চতুর্থী তৎপুরুষ। পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে লোপ পেলে তাকে বলে পঞ্চমী তৎপুরুষ। ষষ্ঠী বিভক্তি র বা এর লোপ পেলে তাকে বলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তমী বিভক্তি এ অন্তস্ন অ তো একার্থে, এই তিনটা লোপ পেলে তাকে বলে সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে দেখুন, এইবার যদি বলি হচ্ছে বিড়াল তাড়িত, এটা কোন সমাস হবে? আপনি এরকম শত শত বানাবেন। বিড়াল কর্তৃক, বিড়াল কর্তৃক তাড়িত, তাহলে কি হবে? বিড়াল তাড়িত, কর্তৃক লোপ পেয়েছে। কর্তৃক মানে তৃতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি লোপ পেলে তাকে বলে তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস। এরপরে আসুন, এরপরে কি আছে? চতুর্থী বিভক্তি। কি কি? কে জন্য নিমিত্ত। চতুর্থী বিভক্তি কে জন্য নিমিত্ত, এখানে একটু খেয়াল করুন। বালিকাদের জন্য বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। আরামের জন্য কে দ্বারা, আরাম কে দ্বারা। বসতের নিমিত্ত বাড়ি, বসত বাড়ি। পাগলদের জন্য গারদ, পাগলা গারদ। কে জন্য নিমিত্ত লোপ পেয়েছে, আর এটা হচ্ছে চতুর্থী বিভক্তি। আর চতুর্থী বিভক্তি লোপ পেলে তাকে বলে চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী বিভক্তি বদ থেকে জাত, বজ্জাত। ইতি হতে আদি ইত্যাদি। আমরা কিন্তু সন্ধিতে পড়েছিলাম ইতি যুগ আদি, ইতি যুগ আদি, এটা পড়েছিলাম সন্ধিতে, ইত্যাদি। একই শব্দ সেই সন্ধি সাধিত হয়, সে উপসর্গ সাধিত হতে পারে, একই শব্দ সে সমাস সাধিত হতে পারে। নবযুগ অন্য নবান্ন, নব ধানের জন্য যে উৎসব তাকেও আমরা কি বলি? নবান্ন। তাহলে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে যে কোনটা দ্বারা কোন অর্থকে বোঝাচ্ছে, কোনটা দ্বারা কোন অর্থকে বোঝাচ্ছে, এই অর্থটা একটু বুঝে পড়তে হবে। তাহলে খেয়াল করুন, ইতি হতে আদি সমান সমান ইত্যাদি, বোধ থেকে জাত সমান সমান কি হলো? বজ্জাত। বোধ থেকে জাত সমান সমান হলো বজ্জাত, ইতি থেকে আদি সমান সমান কি হলো? ইত্যাদি। তাহলে এখানে হতে থেকে যদি আসুন, তাহলে হতে থেকে খাঁচা থেকে সারা, খাঁচা সারা। বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। জেল থেকে ফেরত, জেল ফেরত। বিদেশ থেকে ফেরত, বিদেশ ফেরত। যত হতে থেকে আছে, কোন একটা শব্দ থেকে যদি হতে থেকে লোপ পাই, তাহলে কি লোপ পেল? পঞ্চমী বিভক্তি। আর পঞ্চমী বিভক্তি লোপ পেলে তাকে বলে পঞ্চমী তৎপুরুষ সমাস। ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি কি আছে? অন্তস্থ র এবং এর, ব বিন্দু র আর এর, কোন শব্দ থেকে এই র বা এর লোপ পেলে তাকে বলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। মানবের হৃদয়, এখান থেকে কি লোপ পেয়েছে? এর, মানব হৃদয়। চন্দ্রের অর্ধ, এর লোপ পেয়েছে। দিল্লির ঈশ্বর, দিল্লির ঈশ্বর, র লোপ পেয়েছে। পথের অর্ধ, অর্ধেক পথ, এখানে এর লোপ পেয়েছে। গণের তন্ত্র, এখানে এর লোপ পেয়েছে। বিশ্বের কবি, এখানে এর লোপ পেয়েছে। র এর যদি কোনো একটা শব্দ থেকে লোপ পাই তাকে বলে হচ্ছে কি? র বা এর লোপ পেলে তাকে বলে হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আর ষষ্ঠী বিভক্তি লোপ পেলে তাকে বলি ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে চলুন পরবর্তী অংশে যাচ্ছি, দেখি পরবর্তী অংশ কি। সপ্তমী বিভক্তি এ অন্তস্ন অ তয় করতে, উপরে লিখে আছে এ অন্তস্ন তয় করতে। পূর্বে অশ্রিত এ, দিবাই নিদ্রে অন্তস্ন। মাথাতে ব্যথাতে, গলাতে ধাক্কাতে। এ আই ওতে তিনটা যদি কোনো শব্দ থেকে লোপ পাই তাহলে এই তিনটার নাম হচ্ছে সপ্তমী বিভক্তি। আর সপ্তমী বিভক্তি লোপ পেলে তাকে বলে সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে বিভক্তিযুক্ত সমাসগুলো শেষ। এরপরে কি আছে দেখি চলুন। উপপদ তৎপুরুষ, নয়ীয় তৎপুরুষ, এখানে লেখা নেই, আমি একটু নোট করে দিচ্ছি। উপপদ তৎপুরুষ সমাস,
এটা একটু কেটে দিবেন। উপপদ তৎপুরুষ সমাস, যে সমাসের সমস্ত পদে একটা নাউন, বেশ বাক্যে আর একটা ভার্ব থাকবে। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, তাকে আমরা কি বলি? পঙ্কজ। বল দে যে, বলদ। আপনার রং লুকাই যে, আপনার রং লুকাই যে। তাহলে এটা হচ্ছে কি? ভার্ব, আর এটা হচ্ছে কি? নাউন। একটা হচ্ছে ভার্ব আর একটা নাম হচ্ছে নাউন। একটা নাম হচ্ছে ভার্ব আর একটা নাম হচ্ছে কি? নাউন। একটা নাম ভার্ব আর একটা নাম হচ্ছে নাউন। একটা নাম ভার্ব, একটা নাম নাউন। তবে তাকে বলে উপপদ তৎপুরুষ। কৃদন্ত পদের সাথে কৃত প্রত্যয় সাধিত হয় যে সমাসে। কৃদন্ত পদের সাথে কৃত প্রত্যয় সাধিত হয়, কৃদন্ত পদের সাথে কৃত প্রত্যয় সাধিত হয়, তাকে বলে হচ্ছে কি? উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদের সাথে কৃত প্রত্যয় সাধিত হবে, তাকে বলে উপপদ তৎপুরুষ। আরেকটা হচ্ছে নইয়। নইয় দেখুন দুইটা সমস্যা আছে, এটা পরীক্ষায় আসে না, তাও একটু বুঝিয়ে দিচ্ছি। নইয় দুইটা সমস্যা থাকতে পারে। তৎপুরুষ সমাসে নইয় তৎপুরুষ হতে পারে, আবার নইয় বহুব্রীহি সমাসে হতে পারে। বহুব্রীহি কখন কোনটা হবে? একটা লিখলাম হচ্ছে অভাব, একটা হচ্ছে লিখলাম অভাবী। অভাবী, অভাব মানে নয় ভাব। অভাবী বলতে আমরা অকেও বুঝি না, ভাবীকেও বুঝি না, একজন মানুষকে বুঝি। নাবোধক শব্দের ক্ষেত্রে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বুঝালে তাকে বলে নইয় বহুব্রীহি সমাস। অভাব বলতে আমরা কি বুঝি? নয় ভাব। পরেরটাকে বুঝি, তাই এটাকে বলে নইয় তৎপুরুষ সমাস। এটা হচ্ছে নইয় বহুব্রীহি সমাস। একটা হচ্ছে নইয় তৎপুরুষ, আর একটা হচ্ছে নইয় বহুব্রীহি। এটাও পরীক্ষা আসে না। তাহলে চলুন আমরা পরবর্তী অংশে যাচ্ছি, বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস মানে কি? যে সমাসের পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে তৃতীয় কোনো বস্তু অন্য কোনো বস্তুকে বুঝি, তবে তাকে বলে নইয় বহুব্রীহি সমাস। সরি, শুধু বহুব্রীহি সমাস। তাহলে এখন যদি আসি, বহুব্রীহি সমাস বেশ কয়েক প্রকারে হয়। তার প্রথম প্রকার হচ্ছে সমানাধিকরণ। পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য, নাউন প্লাস অ্যাডজেক্টিভ নাকি অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পূর্বপদ বিশেষণ, বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর পরেরটা হচ্ছে নাউন। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা নাম হচ্ছে নাউন। হতশ্রী দ্বারা আমরা হতকেও বুঝি না, স্ত্রীকেও বুঝি না, একজন মানুষকে বুঝি যার স্ত্রী হারিয়েছে। এখন আজকে থেকে 50 বছর পর আপনার যে চেহারা বা আমার যে চেহারাটা আছে, বডি স্ট্রাকচার কি এরকম থাকবে? কখনোই থাকবে না। তাই এটাকে বলা হয় হতশ্রী, মানে স্ত্রী হারিয়েছে। যার স্ত্রী হারিয়েছে তাকে বলে কি? হতশ্রী। তাহলে দেখুন, খুশ মেজাজ বলতে আমরা কাকে বুঝি? খুশকেও বুঝি না, মেজাজকেও বুঝি না, একটা ব্যক্তিকে বুঝি যার মেজাজটা ভালো। খুশ মেজাজ দ্বারা আমরা কাকে বুঝি? একটা ব্যক্তিকে বুঝি যার মেজাজটা ভালো, খুশ মেজাজ। তাহলে দেখুন, যে বহুব্রীহি সমাসের সমসমাপন পদের দুটি বিশেষ্য পদ হয়, যে সমাসের, যে বহুব্রীহি সমাসের সমসমান পদগুলোর মধ্যে দুইটা পদের মধ্যে দুইটাই কি হবে? বিশেষ্য হবে। 80-20, 80 একটা নাম, 20 একটা নাম, দুইটাই নাউন। অথবা কখনো কখনো ক্রিয়া বিশেষ্য হতে পারে। কি হবে? ক্রিয়া বিশেষ্য, নাউন ভার্ব, এন প্লাস ভি, এন প্লাস ভি। একটা শর্ত এখানে আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে কোনো বিশেষণ হতে পারবে না। শর্তটা হচ্ছে এটা, যে সমাসের, যে বহুব্রীহি সমাসের মধ্যে কোনো বিশেষণ হবে না তাকে বলে বেধিকরণ বহুব্রীহি। কোনো বিশেষণ হবে না, দুইটাই বিশেষ্য হতে পারে, অথবা একটা বিশেষ্য একটা বিশেষণ হতে পারে, কিন্তু কোনো বিশেষণ হবে না। এটা মনে রাখবেন, কোনো বিশেষণ হবে না। এরপরে যেমন হচ্ছে বেতিহার। বেতিহার মানে দুইজন কর্তা একসাথে একটা কাজ করবে, তাকে বলে বেতিহার। হাতাহাতি, একজনে করলে হবে না, দুইজন, চোখাচোখি, দুইজন
কানাকানি একজন করলে হবে না, কয়জন করবে? দুইজন। কানাকানি, লাঠালাঠি দুইজন। এই টাইপের গুতাগুতি, ঘুষাঘুষি, হ্যাঁ, দুইজন কর্তা একসাথে একটা কাজ করবে। দেখুন, মারামারি, মারা মারাই মারাই যে ক্রিয়া, বা মারিতে মারিতে যে ক্রিয়া মারামারি। শিক্ষক তো সারা জীবন ক্লাসে ছাত্রকে পিটাই, কখনো কি এই শিক্ষকের পিটানো মারামারি কি হয়? হয় না। কেন হয় না বলেন? আমরাও তো ক্লাসে পিটাই ছাত্রদেরকে, যেহেতু আমরা প্রফেশনালি টিচার। ছাত্র তো আমাদের উল্টে মারে না, শিক্ষকও মেরেছে ছাত্রও মেরেছে, যদি দুইটা একসাথে হয় তাহলে তার নাম মারামারি। শিক্ষক মারছে, ছাত্র মারে নাই। আপনি কি কখনো স্কুল থেকে এসে মাইর খেয়ে এসে কখনো বলতে পেরেছেন, মা আমার সাথে আজকে খুব মারামারি হয়েছে, আমাদের স্কুলে খুব মারামারি হয়েছে? হ্যাঁ, এটা কি কখনো আমরা বলতে পারি? পারি না। কেন? একটা পক্ষ মারে, দুই পক্ষ মারতে হবে। আমি একা একা সারাদিন হাসলাম, আপনি কি বলতে পারবেন যে স্যার ক্লাসে খুব হাসাহাসি করেছে? পারবেন না। কেন? আমি একা হেসেছি, স্যার হেসেছে, স্যার হাসতেছে, স্যার হাসবে, এরকম। কিন্তু স্যার হাসাহাসি করছে কখন বলবেন? যখন দুইজনে হাসছেন তখন। তার মানে বেতিহার মানে হচ্ছে দুইজন কর্তা একসাথে একটা কাজ করে। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম লেকচার 8 এর মধ্যে বেতিহার বহুব্রীহি। দেখুন তো মনে পড়ে কিনা? রাজাই রাজাই লড়াই, কাজ একটা, লড়াই করা, করে কয়জনে? দুজন। বাঘে মহিষে এক গাঁটে জল খাই, কাজ একটা, জল খাওয়া, কয়জনে খাই? দুইজন। তাই এটাকে বলে বেতিহার কর্তা ওখানে। আর এখানে বেতিহার মানে কি? দুইজন কর্তা একসাথে একটা কাজ করবে, তাকে বলে বেতিহার বহুব্রীহি। বেতিহার বহুব্রীহি শেষ করলাম। পরবর্তী অংশে আসুন। পরবর্তী অংশে কি আছে? প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহি মানে কি? যে সমাসের শেষে তিনটা প্রত্যয় থাকবে। দেখুন তো কোন তিনটা প্রত্যয় থাকবে? আ প্রত্যয়, আ প্রত্যয়, এ প্রত্যয়, উ প্রত্যয়। তিনটা প্রত্যয় থাকলে তাকে বলে কি? প্রত্যয়ান্ত বহুব্রীহি। উন পাজরে এ আছে, গর মুখু উ আছে, এক চোখা আ আছে, নি খরচে এ আছে। আ এ উ যদি কোনো শব্দে থাকে তবে তাকে বলে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। যদি কোনো সমাসের শেষে আ এ উ তিনটা থাকে, আ এ উ তিনটা কার থাকে, অর্থাৎ তিনটা প্রত্যয় থাকে, তাকে আমরা কি বলি? প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। তারপরে আসুন কি আছে? অলুক বহুব্রীহি সমাস। এটা আমরা একটু আগে পড়েছিলাম যে বহুব্রীহি সমাসে একটা বিভক্তি থাকবে, বিভক্তি লোপ পায় না, তাকে বলে অলুক। যে বহুব্রীহি সমাসে কোনো বিভক্তি লোপ পায় না, তবে তাকে আমরা কি বলি? অলুক বহুব্রীহি সমাস। একটা বিভক্তি থাকবে, এ অথবা অন্তস্ন অ। গায়ে পড়া, গলায় গামছা, অন্তস্ন এ। কানে খাটো, এ মুখে পাত, এ বা অন্তস্ন থাকবে। তাহলে পরবর্তী অংশে যাচ্ছি, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য। পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য। পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য। সমস্তপদটি বিশেষণ, এটা দরকার নেই। খুব ভালো কথা, এতটুকু বুঝছেন। সেতার, সে কেউ বুঝি না, তার কেউ বুঝি না, একটা যন্ত্রকে বুঝি, সেতার। আচ্ছা, তেপায়া, তে কেউ বুঝি না, পায়া কেউ বুঝি না, সংখ্যাবাচক শব্দ কিন্তু টেবিলকে বুঝি। চতুর্কে বুঝি না, ভুজকে বুঝি না, সেটা হতে পারে একটা বর্গ, হতে পারে একটা রম্বস, হতে পারে একটা সামান্তরিক, হতে পারে আদার্স কোনো কিছু। দশ আনন, আমরা দশকেও বুঝি না, আননকেও বুঝি না, রাবণকে বুঝি। তার মানে প্রত্যেকটা শব্দের প্রথমে কি আছে? সংখ্যা। পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ যদি বিশেষ্য বুঝাই, পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ যদি বিশেষ্য বুঝাই তবে তাকে কি বলি আমরা? সংখ্যাবাচক বহুব্রীহি। পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য বুঝালে তাকে বলে সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে এটা খেয়াল করুন, পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য দুইটার মধ্যে একটা অর্থ বোঝাবে না, অন্য কিছুকে বোঝাবে, সেটা হচ্ছে বহুব্রীহি। এটা আমরা মাথায় ঢুকে গেছে এতক্ষণে যে বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনোটারই অর্থ বুঝি না। তাহলে দেখুন তো, দ্বিগু সমাস। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে, সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদ। তাহলে এখানে দেখুন তো আগেরটার সাথে কি মিল আছে? চৌরাস্তা একটা, চৌচালা একটা, আমি দুটো শব্দ লিখলাম। সাত ঘাটের সমাহার, সাত ঘাট। সাতকে বুঝি না, ঠিকই ঘাটকে বুঝি। চৌচালা এবং চৌরাস্তা, দেখুন দুইটা সেম শব্দ, চৌ সংখ্যা, চৌ সংখ্যা, চালা বিশেষ্য, রাস্তা বিশেষ্য। সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে যদি পূর্বপদ পরপদ, পূর্বপদকে না বুঝিয়ে পরপদকে বুঝি, চৌরাস্তা বলতে আমরা কি বুঝি? চার রাস্তা সমাহার, মূলত রাস্তাটাকে বুঝি। চৌচালা বলতে আমরা চৌকে বুঝি না, চালাকে বুঝি না। তাহলে বুঝিটা কি?
চারটা চাল আছে এমন একটা ঘরকে বুঝি। চারটা চাল আছে এমন একটা ঘরকে বুঝি। চারটা চাল আছে এমন একটা ঘরকে বুঝি, তাকে বলি হচ্ছে কি চৌচালা। তাহলে দেখুন, চৌচালা বলতে সংখ্যাবাচক শব্দ দুইটাই, একটা চৌরাস্তা একটা চৌচালা। এই দুইটা যদি বোঝেন, দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যত সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাস আছে, অর্থাৎ কনফিউজিং যে বাক্যগুলো আছে, আপনি সবগুলো বুঝতে পারবেন বলে আমার ধারণা। সংখ্যাবাচক শব্দ পরপদ বিশেষ্য। সংখ্যাবাচক শব্দের সাথে বিশিষ্ট পদের যদি সমাস হয়, দেখবেন কোন পদের অর্থ বোঝাই। যদি পরেরটাকে বোঝাই তাহলে তার নাম হচ্ছে দ্বিগু, আর যদি কোনোটাকে না বোঝাই তবে তাকে বলে সংখ্যাবাচক বহুব্রীহি। কোনোটাকে না বোঝালে সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে আমরা আছি দ্বিগু সমাসে, মানে সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে পরেরটাকে বোঝাবে। শেষ। এরপরে আসুন, অব্যয়ীভাব সমাস, যে সমাসের প্রথমে কি থাকে? অব্যয় থাকে, তাকে বলে অব্যয়ীভাব সমাস। যে সমাসের প্রথমে কি থাকবে? অব্যয় থাকবে। তাহলে এখানে একটু দেখুন তো, গরমিল মানে কি? মিলের অভাব। কোন শব্দের প্রথমে গড়, বে, বি, দূর, হা, নির, অর্থাৎ কোন শব্দের প্রথমে যদি অব্যয় থাকে, যদি কোনো শব্দের প্রথমে কোনো একটা অব্যয় থাকে, যে কোনো অব্যয় যদি থাকে, তবে তাকেই কি বলি আমরা? অব্যয়ীভাব সমাস। যে সমাসের প্রথমে কোনো একটা অব্যয় থাকে তাকে আমরা বলি অব্যয়ীভাব সমাস। যে সমাসের প্রথমেই থাকুক, আ থাকলেও হবে, আমরণ মরণ পর্যন্ত, আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, নির্জলা জলের অভাব, বিশৃঙ্খলা শৃঙ্খলার অভাব, গরমিল মিলের অভাব, হা বাদ ভাতের অভাব, অর্থাৎ এই টাইপের যে কোনো একটা অব্যয়। আপনি 9 10 বোর্ড বইটা ফলো করবেন। অনুগমন, অনুতাপ, যথাশক্তি, হ্যাঁ, যথেচ্ছা, যথারীতি, এটা বিসিএস এর প্রশ্ন, 45তম বিসিএস এ। তাহলে দেখুন, সংখ্যাবাচক যদি কোনো শব্দের প্রথমে অব্যয় থাকে তাকে বলি কি আমরা? অব্যয়ীভাব সমাস। কোন শব্দের প্রথমে যদি অব্যয় থাকে তাকে আমরা কি বলি? অব্যয়ীভাব সমাস। 15 ভাবে হয়, এই 15টা ভাব 9 10 এর পুরাতন বোর্ড বই মনির চৌধুরী স্যারের, এই বই থেকে ভালো করে পড়ে নেবেন। এরপরে যদি আমরা বলি, আরো দুইটা সমাস আছে, একটা নাম হচ্ছে নিত্য, আরেকটা নাম হচ্ছে প্রাদি। নিত্য সমাস মানে কি? যে সমাসের নিত্য সমাস সবসময় সমাসবদ্ধ থাকে। দেশান্তর, অন্য দেশ, গ্রামান্তর, অন্য গ্রাম, গ্রামান্তর, অন্য গ্রাম, হ্যাঁ, গৃহান্তর, অন্য গৃহ, এই টাইপের যদি কোনো কিছু বুঝাই তবে তাকে আমরা কি বলি? নিত্য সমাস। আরেকটা হচ্ছে প্রাদি সমাস, যে সমাসের নিত্য সমাসবদ্ধ থাকে, প্র, প্রতি, অনু নিয়ে কয়েকটি সমাস গঠিত হয়। প্র, প্রতি, অনু ইত্যাদি দিয়ে যে সমাস গঠিত হয় তাকে আমরা কি বলি? প্রাদি সমাস বলি। প্র, প্রতি, প্র, প্রতি, অনু দ্বারা যে কটা শব্দ গঠিত হয় তাকে বলে হচ্ছে প্রাদি সমাস। এটা হচ্ছে মুখস্থ করতে হবে, এটা মূলধারার বাইরের সমাস, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। চলুন তাহলে আমরা একটু এখন যাব হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। ষড় ঋতু কোন সমাসের উদাহরণ? ষড় ঋতু মানে কি? 6টা ঋতুর সমাহার। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। সংখ্যাবাচক শব্দ আছে, কিন্তু দ্বিগু হতে পারে, দ্বন্দ্ব বহুব্রীহি হতে পারে। তাহলে কি হবে? দ্বিগু। ষড় ঋতু মানে 6 ঋতুর মিল অথবা 6 ঋতুর সমাহার। 6 ঋতুর সমাহারকে বলি ষড় ঋতু। 6 ঋতুর সমাহারকে কি বলি? ষড় ঋতু বলি। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলে উপপদ। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উপপদ। একটু আগে বলছিলাম পঙ্কে জন্মে যা, জন্মে যা, এটা একটা কৃদন্ত, তার আগেরটা হচ্ছে পঙ্ক, এটার নাম হচ্ছে উপপদ সমাস। সংবাদপত্র, সংবাদ বহনকারী পত্র অথবা সংবাদের নিমিত্ত পত্র, এটাকে বলে সংবাদপত্র। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বেশ বাক্যে 3টা পদ আছে, মাঝখানে বহনকারী আছে, পরপদের অর্থকে প্রাধান্য পাই, তাকে বলে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নদীমাতৃক, নদী মাতা যার, নদী মাতা যার, এটাকে বলে তৎপুরুষ সমাস। নদী মাতা যার, নদীমাতৃক। বহুব্রীহি শব্দটি কোন সমাস? বহুব্রীহি নিজেই কোন সমাস? বহুব্রীহি শব্দের অর্থটাকে একটু দেখুন। বহু ধান আছে যার, বহু ধান আছে যার, তাকে আমরা কি বলি? বহুব্রীহি। তার মানে বহু কেউ বুঝি না, ব্রীহি কেউ বুঝি না, একজন মানুষকে বুঝি যার অনেক ধান আছে। একজন মানুষকে বুঝি যার কি আছে? অনেক ধান আছে। তাহলে পূর্বপদ পরপদ একটাকেও না বুঝিয়ে অন্য কিছুকে বোঝালে তাকে কি বলি আমরা?
বহুব্রীহি সমাস। পূর্বপদ পরপদ একটাকেও না বুঝিয়ে যদি অন্য কোনো কিছুকে বুঝি তাকে বলি হচ্ছে বহুব্রীহি সমাস। জায়া ও পতি সমাস করলে কি হয়? জায়াপতি, স্বামী স্ত্রী, দম্পতি, পতি ও পত্নী। দেখুন সবগুলো সমার্থক। পতি পত্নী অর্থ যেটা, দম্পতি অর্থ যেটা, জয়াপতি অর্থ যেটা, স্বামী স্ত্রী অর্থ যেটা, সব অর্থ সেম। অর্থের কোনো পার্থক্য এখানে নেই। এখানে কিন্তু অর্থের কোনো পার্থক্য নেই। তাহলে আমি পার্থক্যটা কোথায় আছে, কেমনে আছে, কিভাবে আছে? জয়া ও পতি মিলে একটি শব্দ গঠিত হয়, সেই শব্দের নাম কি? জয়া ও পতি। জয়া ও পতি এই দুইটা মিলে একটা শব্দ গঠিত হয়, সেই শব্দটার নাম হচ্ছে দম্পতি। দম্পতি। এটা আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসছিল হচ্ছে কম্পাউন্ডার হিসেবে। সরি, এটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের কম্পাউন্ডার 2022 সালে আসছে। দম্পতি কোনটি উপমান কর্মধারয় সমাস? দেখুন তো, এইবার আপনি একটু চিন্তা ভাবনা করে বলবেন। উপমান উপমিত রূপক। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলে উপমেয়, আর পরোক্ষ বস্তুকে বলে উপমান। প্রত্যক্ষ বস্তুকে বলে উপমেয়, আর পরোক্ষ বস্তুকে বলে উপমান। যদি তুলনা বাস্তব হয় তাহলে উপমান কর্মধারয়, যদি অবাস্তব হয় তাহলে উপমিত বা রূপক কর্মধারয়। আর যদি অবাস্তবের ক্ষেত্রে দুইটা দেখা যায় উপমিত, একটা দেখা যায় আর একটা দেখা যায় না রূপক। তাহলে এখানে আমরা কোনটাকে দেখতে পাই? দেখুন, অরুণ রাঙা। অরুণ রাঙা হয়, সূর্য আলোকিত হয়, তুলনা বাস্তব। বিলাত ফেরত পঞ্চমী তৎপুরের সমাস। বাহু যে লতা, বাহুলতা অবাস্তব তুলনা, যৌবন রূপ সূর্য অবাস্তব তুলনা। এটার নাম হচ্ছে উপমান কর্মধারয় সমাস। 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে আসছে। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর, দেশান্তর, গৃহান্তর, গ্রামান্তর, কেবলমাত্র, 2 ও 90। এগুলো কি? এগুলো কোন ধরনের সমাস? যে সমাসে বেশ বাক্যেরই প্রয়োজন হয় না, সবসময়ই নিত্য সমাসবদ্ধ থাকে, তাকে কোন সমাস বলে? তাকে কোন সমাস বলে? তেপান্তর। আমি এক্সট্রিমলি সরি, এখানে উত্তর হবে নিত্য সমাস। এটা হবে দীর্ঘ সমাস না, এটা হবে তেপান্তর, নিত্য সমাস। যদি এখানে এরকম থাকতো তে পায়া, তাহলে এটা হতো সংখ্যাবাচক বহুব্রীহি। আচ্ছা, এরপরে আসুন, নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস? বিসিএস আসছে প্রশ্নটা, খুঁজে বের করুন তো। ব্যতিহার মানে কি? দুজন কর্তা একসাথে একটি কাজ করে, তাকে বলে ব্যতিহার। দুজন কর্তা যদি একসাথে একটি কাজ করে তবে তাকে বলি কি? ব্যতিহার। রাজাই রাজাই লড়াই করে, ব্যতিহার। হি হি মানে হাসাহাসি, কানাকানি, নাচানাচি, গুতাগুতি, ঘুষাঘুষি, লাঠালাঠি, চুলাচুলি, কুলাকুলি, এগুলিকে বলে দুইজন কর্তা একসাথে লাগে, তাই এটাকে বলে হচ্ছে কি? ব্যতিহার বহুব্রীহি সমাস। কানাকানি। নিপতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? কিছু কিছু শব্দ আছে নিপতনে সিদ্ধ বা স্বভাবতই অথবা নিত্য। এদেরকে কেন নিপতনে সিদ্ধ বলা হয়, কেন স্বভাবতই বলা হয়? কেন নিপতনে সিদ্ধ বলা হয় বা কেন স্বভাবতই বলা হয়? কেন নিপতনে সিদ্ধ অথবা কেন স্বভাবতই বলা হয়? দেখুন, এটাকে বলা হয় নিপতনে সিদ্ধ। অন্তরীপ, অন্তরীপ, অন্তরীপ। এক্সট্রিমলি সরি, এখানে উত্তর হবে অন্তরীপ। যখন এডিট করবেন একটু এডিট করে দিবেন, এটার মধ্যে উত্তর হবে অন্তরীপ। এটার উত্তর হচ্ছে অন্তরীপ। তাহলে দেখুন, এটার উত্তর হচ্ছে কি? অন্তরীপ। আরো কিছু উদাহরণ আছে। দুই দিকে অপজার, দ্বীপ, অন্তরীপ। জীবিত থেকেও যে মৃত। তাহলে দেখুন, নিপতন নিষিদ্ধের মধ্যে আরো কিছু শব্দ আছে। জীবিত থেকেও যে মৃত, যে মৃত, তাকে আমরা কি বলি? জীবন মৃত। জীবন মৃত। দুই দিকে অপজার, অন্তরীপ, দ্বীপ, দ্বীপ, অন্তরীপ। জীবিত থেকেও যে মৃত, জীবন মৃত। 2 ও 90, 92, এদেরকে বলা হয় কি? নিপতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। নিপতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। তাহলে দেখুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তখন সমাস থেকে বিগত বছরে আসরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করলাম।
আপনার কাজ হচ্ছে আমাদের লেকচার শিট NTRCA অর্থাৎ শিক্ষক নিবন্ধনের লেকচার শিটের সমাস অধ্যায়টি ভালো করে পড়বেন। সমাস অধ্যায়টি ভালো করে পড়ার পর আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে হবে সেটা হচ্ছে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে যদি এগুলোও ভালো করে পড়েন তাহলে আমি আশাবাদী যে আপনার কোনো সমস্যা থাকবে না। আর যে জায়গায় সমস্যায় পড়েন ওই অংশটার রেকর্ডটা 2-3বার দেখবেন, অথবা 9-10 বোর্ড বই সাথে রাখবেন, রেখে ওইটার সাথে 9-10 বোর্ড বইকে আমি কম্বাইন করে একসাথে মিলিয়ে আমি পড়াচ্ছি যে 9-10 বোর্ড বইয়ের সাথে বাস্তবতার মিল কোথায় আছে। তাহলে যাবেন হচ্ছে আমরা এখন রিভিশন দিব। এতক্ষণ যে সমাসটা পড়েছি সমাস বলতে একটা সময় শুনতাম আমাদেরকে স্যারেরা 9-10 বলতো স্যার সমাস মানে 6 মাস, সমাস সমাস পড়লে নাকি 6 মাস লাগে অর্থাৎ 6 মাস লাগে। তাহলে আমরা এখানে 1 ঘন্টা সময় লাগে নাই যে আমরা সমাস পড়ে ফেলছি। আমরা সংক্ষেপে ছোট্ট পরিসরে 5 মিনিটে একটু রিভিউ করব। সমাসের পড়া মাত্র 5 মিনিটে নিয়ে আসবো। চলুন দেখি। সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, অনেকের পদকে এক পদে পরিণত করেন। সমাসের ক্ষেত্রে সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ। সমস্ত পদে দুটি অংশ থাকে, পূর্বপদ এবং পরপদ। আর সমস্ত পদকে ভাঙলে যে অংশ পাওয়া যায় তার নাম বেশ বাক্য। তার 3টা নাম আছে, বেশ বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য। বেশ বাক্যের প্রথম অংশকে বলে, সমস্ত পদের প্রথম অংশকে বলে পূর্বপদ এবং শেষের অংশকে বলে পরপদ। পদের প্রাধান্যের দিক থেকে সমাস 4 প্রকার: পূর্বপদ প্রধান সমাস, পরপদ প্রধান সমাস, উভয়পদ প্রধান সমাস, অন্যপদ প্রধান সমাস। পূর্বপদ প্রধান সমাস একটা, তার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর পরপদ প্রধান সমাস হচ্ছে 3টি, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগ। এখন আপনার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পূর্বপদ প্রধান, আমি একটা পদের প্রাধান্যের দিক থেকে একটা প্রশ্ন দেখাচ্ছি, দেখুন। মা বাবা এর বিপরীত সমাস কোনটি? উপনদী, মনমাঝি, গুরুভক্তি। এরপরে হচ্ছে চৌচালা। এটা একটা প্রশ্ন রেখে গেলাম, আপনি একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন তো দেখি এই প্রশ্নের উত্তরটা কেমন পারেন। এটার উত্তর কোনটা হবে? ক, খ, গ, খ। এই মা বাবা এর বিপরীত সমাস কোনটি? আমি যদি আবার বলি যে তৎপুরুষ সমাসের বিপরীত কোনটি? তৎপুরুষ সমাস এর বিপরীত কোনটি? এক, কর্মধারয়। দুই, দ্বিগ। 3, দ্বন্দ্ব। 4, দ্বন্দ্ব। এরপরে হচ্ছে অব্যয়ীভাব। আমি দুইটা সমাস পদের বিপরীত থেকে বোঝাচ্ছি যে এই দুটো প্রশ্নের উত্তর দিবেন। তৎপুরুষ সমাসের বিপরীত সমাস কোনটি? 1, 2, 3, 4। আপনাকে প্রথমেই ভাবতে হবে এটার উত্তরে আসুন। মা বাবা দ্বারা কাকে বুঝি? মাকেও বুঝি, বাবাকেও বুঝি। তাহলে এখানে দুইটাকে বুঝি, তার মানে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কয়টা পদের অর্থ বুঝি? দুইটাই। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি? বহুব্রীহি সমাস। কেন দ্বন্দ্ব সমাসের বিপরীত বহুব্রীহি? কেন? যে বহুব্রীহিতে পূর্বপদ পরপদ কোনোটাকেই বুঝায় না, অন্য কিছুকে বোঝায়। তাহলে এদিক থেকে মা বাবার বিপরীত সমাস হবে চৌচালা। চৌকেও বুঝি না, চালাকেও বুঝি না। চৌচালা বলার সাথে সাথে আমার এবং আপনার মাথার মধ্যে একটা কাজ করে, সেটা হচ্ছে একটা ঘর। কোন ঘর? যে ঘরের মধ্যে 4টা চাল আছে।
চৌচাল আসাজার, চৌচালা, চৌচাল আসাজার সমান চৌচালা। তাহলে এখানে আমি উত্তর পাচ্ছি কোনটা, ব্লক করলাম ডি, উপনদী। এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। উপনদী শব্দটা কোন সমাস, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব। মন মাঝি কর্মধারয় সমাস। গুরুভক্তি, এটাও হচ্ছে মধ্যপদলোপী, সরি কি আছে, চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে দেখুন, আর এইটাই হচ্ছে একমাত্র বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কেন বলবো, যে বহুব্রীহি সমাস দুইটার মধ্যে একটা উপজা না, তাহলে মা বাবা এর বিপরীত সমাস হলো কি, বহুব্রীহি সমাস। মা বাবা এর বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে দেখুন তো, তৎপুরুষ সমাসের বিপরীত সমাস কি, কর্মধারয় তৎপুরুষ দিগু, কর্মধারয় তৎপুরুষ দিগু। এই তিনটার মধ্যে একটা পদের অর্থের প্রাধান্য পাই। দেখুন, এই তিনটার মধ্যে একটা পদের অর্থের প্রাধান্য পাই। কর্মধারয় পরপদ, দিগতে পরপদ, দ্বন্দ্বতে উভয় পদ, উভয় পদের অর্থের প্রাধান্য পাই। অব্যয়ীভাবে শুধুমাত্র পূর্ব পদের অর্থের প্রাধান্য পাই। তাহলে আমার দরকার কি, পূর্ব পদের বিপরীত সমাস হচ্ছে পরপদ, তাহলে তৎপুরুষ সমাসের বিপরীত সমাস হচ্ছে অব্যয়ীভাব সমাস। এই ধরনের বেশ কিছু প্রশ্ন এসেছে। আপনি যদি এই ধরনটা বুঝতে পারেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আপনাকে ঠেকাবে উপরওয়ালা ছাড়া আর কেউ নেই। তবে বন্ধুরা, আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসের জন্য 9-10 এর বোর্ড বই অথবা আমাদের এনটিআরসি এর লেকচার শিট অথবা পাঠ্য বই যদি হিসেবে বলি 9-10 এর বই, আর সহায়ক বই হিসেবে 9-10 এর ইন্টারমিডিয়েটের একটা বই আছে, ভাষা শিক্ষা, হায়াত মোহাম্মদ স্যারের, এই বইটা ফলো করতে পারেন। ইন্টারমিডিয়েটের ভাষা শিক্ষা হায়াত মোহাম্মদ স্যার, এই বইটা ফলো করতে পারেন। এই হচ্ছে আমাদের পদের প্রাধান্যের দিক থেকে সমাস। এরপরে আসুন, এরপরে আমরা যাব হচ্ছে, এতক্ষণ আমরা কোথায় ছিলাম, আমাদের ক্লাসের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনাকে সর্বশেষবারের মতো বলছি, এনটিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনেক বেশি কঠিন কিছু নয়, যদি আপনার প্রস্তুতিটা একটু গোছানো হয়। আপনার গাইডলাইন যদি প্রপার পান, তাহলে আপনার প্রিলিমিনারি পরীক্ষা পাস করা কোনো কঠিন বিষয় নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 17তম নিবন্ধনের বিষয়টা খেয়াল করি, 23 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, 23 লাখ। এখান থেকে পাস করেছে কত জানেন, মাত্র 4 লাখ। প্রিলিতে 4 লাখ থেকে রিটেনে পাস করছে মাত্র 1.25 লাখ। 1.25 লাখ থেকে ভাই ভাই হয়তো পাস করবে 50,000। কোথায় 23 লাখ আর কোথায় 50,000? 22 লাখ 50,000 ছেলে মেয়ে বাদ পড়ে যাচ্ছে, সরি 24 লাখ, প্রায় 24 লাখ। তাহলে আপনার আসনটা নিশ্চিত করার জন্য আপনাকে বুঝে পড়ার কোনো বিকল্প নেই। আপনি কোন বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর করেছেন এটা আমাদের বিষয় না, বিষয় আপনি প্রিলিমিনারি পাস করতে পেরেছেন কিনা। স্নাতক বা স্নাতকোত্তরের অর্জিত জ্ঞান সব আপনি দেখাবেন রিটেন পরীক্ষায়। আর আমাদের সাথে যেহেতু সরাসরি আপনি রেকর্ড ক্লাস দেখতেছেন, আমাদের সাথে যোগাযোগের সরাসরি উপায় নেই, কিন্তু কোনো বিষয় জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ হটলাইন নাম্বার, যেটা হোয়াটসঅ্যাপ করতে পারেন 018960608000 থেকে শুরু করে 815 পর্যন্ত, অথবা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন www.বিদ্যাবাড়ি.com, fb.com বিদ্যাবাড়ি, অথবা youtube.com বিদ্যাবাড়ি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে সাহিত্য অংশ নিয়ে। আসসালামু আলাইকুম।